আর আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে নেফ্রোলজির 4 নম্বর পার্টটা। এখানে মেইনলি ডিসকাশন করা হয়েছে দুইটা ডিজিজ, একটা হচ্ছে একেআই আর একটা হচ্ছে সিকেডি। একেআই সিকেডি আসলে ডিজিজ বলার থেকে ডিজিজ ম্যানিফেস্টেশন বলা ভালো। মেইনলি এখানে আন্ডারলাইন কিছু কজ থেকে সেটা প্রেজেন্টেশন হচ্ছে একেআই অ্যান্ড সিকেডি। এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা থেকে পরীক্ষা কোশ্চেন সেটা হচ্ছে বক্স 18.26। এই বক্স থেকে মেইনলি কোশ্চেন আসে এখানে একেআই কজ, তারপর হচ্ছে ফাইন্ডিংস, ইনভেস্টিগেশন ফাইন্ডিংস সবকিছু নাটশেল একসাথে করা আছে। আর সিকেডি থেকে যেটা পড়া লাগবে সেটা হচ্ছে সিকেডি ম্যানেজমেন্ট। সিকেডি স্পেসিফিক ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন কম আসে ইউজুয়ালি। যে কমপ্লিকেশনসগুলো ডেভেলপ করে সিকেডি বা যে ম্যানিফেস্টেশনগুলো থাকে সেগুলো ম্যানেজমেন্ট পরীক্ষা আসে। তাহলে অ্যাকিউট কিডনি ইনজুরি আমাদের ফার্স্ট ডিসকাশন টপিক। অ্যাকিউট কিডনি ইনজুরি থেকে কয়েকটা জিনিস মনে রাখা লাগবে। একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি কখন বলবো, তাই এগুলো থাকবে সাডেন অনসেট, আর হচ্ছে ইউজুয়ালি রিভার্সিবল হয় আর ডেভেলপস করে ওভার ডেজ টু উইকস, আর সাথে ইউরিন ভলিউমে রিডাকশন থাকতে পারে। সিকেডি ক্ষেত্রে ঠিক এটার ব্যতিক্রম, ইউজুয়ালি গ্রাজুয়াল অনসেট হয়, প্রোগ্রেসিভ হয় আর ইরিভার্সিবল থাকে, আর ডেভেলপমেন্ট হয় ইউজুয়ালি টু লং ডিউরেশন ওভার মান্থস আর ইয়ার্স। সেক্ষেত্রে ইউজুয়ালি ভলিউম রিডাকশন থাকতে পারে। একেআই প্যাথোফিজির মধ্যে তিন ভাবে একেআই হইতে পারে। একটা হচ্ছে প্রিরেনাল, আরেকটা হচ্ছে রেনাল, আরেকটা হচ্ছে পোস্ট রেনাল। প্রিরেনালের ক্ষেত্রে মেইনলি যেটা হয় সেটা হচ্ছে কিডনির পারফিউশনটা কমে যায়। এই পারফিউশন কমে যাওয়ার বিভিন্ন কারণে হইতে পারে, আমরা একটু পরে পড়বো। রেনাল যেটা, এখানে কিডনির নিচে যে স্ট্রাকচার আছে এখানে ড্যামেজ হয়। আর পোস্ট রেনাল হচ্ছে কিডনির যে আউটফ্লো ফ্রম টিউবিউল টু ইউরেথ্রা, তাহলে ইউরিনারি যে পাথওয়ে আছে এই পাথওয়ে যে কোনো যদি অবস্ট্রাকশন হয় তাহলে যদি একেআই ডেভেলপ হয় সেটা বলা হয় পোস্ট রেনাল একেআই। তাহলে প্রিরেনাল, পোস্ট রেনাল এবং পোস্ট রেনাল একেআই কজে বক্স দেওয়া আছে, এই বক্স থেকে পরীক্ষা এমসিকিউ আসে। আমরা যখন ডেসক্রিপশন পড়বো তখন সবগুলা কজই পড়া হয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্ট আসি, এই যে বক্সটা আছে 18.26, তাহলে এখানে একটা আছে প্রিরেনাল একেআই, দেন আছে রেনাল একেআই, আর একটা হচ্ছে পোস্ট রেনাল একেআই। এখানে কি কি জিনিস ডিসকাশন করা হয়েছে, একটা হচ্ছে টাইপ, তারপর হচ্ছে হিস্ট্রিতে আমরা কি কি পাবো, এক্সামিনেশন করলে কি পাবো, আর ইনভেস্টিগেশন ফাইন্ডিংস আমরা কি কি পাবো। তাহলে প্রিরেনাল একেআই হবে কখন, যখন হচ্ছে কিডনির পারফিউশন কমে যাবে। এই পারফিউশনটা কিভাবে কমতে পারে, একটা হচ্ছে ভলিউম ডিপ্লেশন যদি হয় বডিতে, তাহলে ডায়রিয়া, ভমিটিং, বার্ন, হেমোরেজ বা অন্য যে কোনো কারণে যদি বডি ফ্লুইড বা বডি ব্লাড কমে যায় তাহলে ভলিউম ডিপ্লেশন হবে, রেনাল পারফিউশনটা কম্প্রোমাইজ হবে, প্রিরেনাল একেআই ডেভেলপ করবে। এছাড়া সেপসিস, কার্ডিয়াক ডিজিজ, লিভার ডিজিজ, এগুলোতে বডির ভলিউম ডিপ্লেশন হয় না, কিন্তু সার্কুলেশন যে ফ্লুইড থাকে, ইন্ট্রাভাস্কুলার যে ফ্লুইড বা ইন্ট্রাভাস্কুলার যে ভলিউম, এটা মেনটেন হয় না, হয় ভ্যাসোডাইলেশনের কারণে অথবা থার্ড স্পেসে ফ্লুইড লসের কারণে কিডনির যে সার্কুলেশন যতটুকু পাওয়ার কথা সেটা সে পায় না। এছাড়া আছে কিছু ড্রাগস কজ, যেমন ডায়ুরেটিক্স, আর ডায়ুরেটিক্স ভলিউম ডিপ্লেশন করে। এস ইনহিবিটর, এআরবি, এরা কি করে, এফারেন্ট আর্টেরিয়ালের যে ভ্যাসোকনস্ট্রিকশন ইফেক্টটা সেই ইফেক্টটা নষ্ট করে দেয়, ফলে জিএফআরটা মেনটেন হয় না। এনএসআইড হচ্ছে এফারেন্ট আর্টেরিয়ালের ভ্যাসোকনস্ট্রিকশন করে, এটা আমরা আগের ক্লাসে ডিসকাস করছিলাম। এছাড়া ক্যালসিনিন ইনহিবিটর, আইডেন্টি কন্ট্রাস্ট, এই ড্রাগগুলো কি করে, কিডনিতে সার্কুলেশন বা জিএফআই এটা মেনটেন করতে সমস্যা সৃষ্টি করে, এর ফলে প্রিরেনাল একেআই ডেভেলপ করে। তাহলে এই কজগুলোতে যদি রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট হয় সেগুলো হচ্ছে প্রিরেনাল একেআই। আমরা যদি এক্সামিনেশন করি তাহলে কি পাবো, যেহেতু ভলিউম ডিপ্লেশন থাকতেছে সো ব্লাড প্রেশার কম থাকবে, কম্পেনসেটরি টাইকার্ডিয়া থাকবে, ওয়েট রিডাকশন হবে, ডিহাইড্রেশনের ফিচার্স থাকবে লাইক ড্রাই মিউকাস মেমব্রেন, স্কিন টার্গল ডিক্রিজড হবে, তারপর জেভিভিটা ভিজিবল থাকবে না ইভেন হোয়েন লাইং ডাইং। তারপরে ডিহাইড্রেশনের সাইনগুলো আছে সেই সাইনগুলো আমরা পাবো। ইনভেস্টিগেশন করলে কি পাবো, ইনভেস্টিগেশনের তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইউরিনারি সোডিয়াম লেস দেন 20 মিলিমোল পার লিটার, সেকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম লেস দেন 1%, অ্যান্ড সেরাম ইউরিয়া ক্রিয়েটিন রেশিও ইনক্রিজ থাকবে। ফাইনাল আছে ইউরিনালাইসিস থাকবে ব্ল্যান্ড। তাহলে রেনাল পারফিউশন, আমরা বললাম রেনাল একাই মেন সমস্যা কি হয়, রেনাল পারফিউশন কমে যায়।
আমরা এর আগে ক্লাসে পড়ছিলাম রেনাল পারফিউশন যদি কমে যায়, রেনাল ফিজিওলজি আমরা পড়ছিলাম যে রেনিন সিক্রেশন তখন বাড়ে। রেনিন সিক্রেশন যখন বাড়বে তখন কি হবে, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন হবে। এই সিস্টেম অ্যাক্টিভেশন হলে কি হবে, একটা হচ্ছে অ্যানজিওটেনসিন 2 মেডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন হয়, আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন মেডিয়েটেড সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে। এখানে যেহেতু রেনাল টিউবিউলটা ভালো আছে, রেনাল স্ট্রাকচারগুলো ভালো আছে, সো বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে ডিউ টু ইনক্রিজড অ্যালডোস্টেরন। যদি সোডিয়াম রিঅ্যাবজর্পশন বেশি হয় তাহলে কি হবে, ইউরিনে সোডিয়াম কম যাবে, ফলে ইউরিনে সোডিয়াম থাকবে লেস দেন 20 মিলিমোল পার লিটার। ইউরিনারি যে ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম সেটাও এখানে কম থাকবে, যেহেতু সোডিয়ামগুলো বেশি রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। এরপরে ইউরিয়া এবং ক্রিয়েটিন কি হবে, এখানে যেহেতু গ্লোমেরুলাসটা ঠিক আছে কিন্তু পারফিউশন কম হচ্ছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন কম হচ্ছে। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন যদি কম হয় তাহলে ক্রিয়েটিন ইউরিয়া এগুলো ফিল্ট্রেশনও কম হবে, ফলে ইউরিয়া এবং ক্রিয়েটিন দুইটাই ব্লাডে বাড়বে। এখন গ্লোমেরুলার ফিল্ট্রেশন কম হলে যতটুকু ফিল্ট্রেশন হচ্ছে এই ফিল্ট্রেশনের মধ্যে ক্রিয়েটিনটা রিঅ্যাবজর্পশন হয় না, ক্রিয়েটিনটা ইউরিনটা পাস করে দেয়। অপরদিকে ইউরিয়াটা কি হয়, যেহেতু বডির ভলিউম ডিপ্রেশন আছে, কিডনির টিউবুলগুলো কি করে, ইউরিয়াটা বেশি বেশি রিঅ্যাবজর্পশন করে, ফলে ব্লাডে ইউরিয়া লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। তাহলে প্রিরেনাল একাইতে ক্রিয়েটিন ইউরিয়া দুইটাই বাড়বে, কিন্তু ইউরিয়ার পরিমাণটা অনেক বেশি বাড়বে যেহেতু এটা রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, আর ক্রিয়েটিনটা শুধু ফিল্ট্রেশন কম হচ্ছে এই কারণে বাড়বে। সো আমরা যদি ইউরিয়া এবং ক্রিয়েটিন রেশিও করি তাহলে এই রেশিও দেখবো অনেক বেশি পাবো, এটা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট আছে, আমরা পরে পড়বো কেন এটা সিগনিফিকেন্ট। তাহলে প্রিরেনাল একাইতে কি হবে, ইউরিয়া ক্রিয়েটিন দুইটাই বাড়বে, কিন্তু আমরা যদি রেশিও করি তাহলে ইউরিয়া এবং ক্রিয়েটিন যে রেশিওটা এই রেশিওটা অনেক বেশি থাকবে, ইউজুয়ালি মোর দ্যান 20:1 থাকে। আর ইউরিন অ্যানালাইসিস ব্ল্যান্ড, কারণ আমরা যদি রুটিন এক্সামিনেশন করি তাহলে ইউরিনে কোনো প্রোটিন বা কোনো কাস্ট বা কোনো সেল এ ধরনের কিছুই পাওয়া যাবে না, কারণ এখানে টিউবিউল রেনাল গ্লোমেরুলাস ইন্ডেকশন সবকিছুই ইনট্যাক্ট, মানে রেনাল স্ট্রাকচারে কোনো সমস্যা নাই। সো এই জায়গাতে ইউরিন অ্যানালাইসিস করলে কোনো ফাইন্ডস পাওয়া যাবে না। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রিরেনাল একে এর ফাইন্ডিংস। এবার আমরা রেনাল একে আই। রেনাল একে এর মধ্যে কিডনি যে স্ট্রাকচার আছে সেগুলো মেনলি ড্যামেজ হবে। তাহলে কিডনির স্ট্রাকচার আমরা জায়গায় বলছিলাম কি কি আছে, মেনলি ইম্পর্টেন্ট একটা হচ্ছে গ্লোমেরুলাস, দেন হচ্ছে রেনাল টিউবিউল, তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াম, আর একটা হচ্ছে ভেসেলস। এর মধ্যে গ্লোমেরুলার রিলেটেড ডিজিজ আমরা অলরেডি পড়ছি, যেগুলো গ্লোমেরুলারনেফ্রাইটিসের মধ্যে ডিসকাশন করা হয়েছে। টিউবুলের মধ্যে মেইনলি হচ্ছে অ্যাকিউট টিউবাল নেক্রোসিস, এটা আগে ডিসকাশন হয় নাই। ইন্টেস্টাইনের মধ্যে আমরা পড়ছিলাম অ্যাকিউট ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস আর ক্রনিক ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস। ভেসেলের মধ্যে আমরা মেইনলি রেনাল আর্টারি স্টেনোসিসটা পড়ছিলাম, বাকি কোনো কিছু পড়া হয়নি। তাহলে এখানে ফার্স্টে যেটা ডিসকাস হয় সেটা হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, মানে এখানে রেনাল যে টিউবুলগুলো সেগুলো নেক্রোসিস হবে। কেন হবে, যখন তার ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার্ড হবে। তাহলে মেইনলি যদি ইসকেমিক ইনজুরি হয় অথবা যদি প্রলংড প্রিরেনাল স্টেট থাকে, মানে প্রিরেনাল একাই যেটা এটা যদি পারসিস্ট করে লম্বা সময়, তাহলে সেক্ষেত্রে রেনাল টিউবুলগুলো প্রপার পারফিউশন পাবে না, এখানে টিউবুলার নেক্রোসিস হবে। আর হতে পারে কি টক্সিন বা ড্রাগ মেডিয়েটেড। তো ড্রাগসের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড, যেটা কমনলি ইউজ করা হয়। এছাড়া সিসপ্লাটিন, টেনোফোবিন, মিথোট্রিক্সের আয়োডিনেটেড কন্ট্রাস্ট এগুলো হচ্ছে নেক্রোসিস করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে রেবডোমায়োলাইসিস। তাহলে সবগুলো মনে রাখলে কয়েকটা মনে রাখা লাগবে, একটা হচ্ছে যদি পারসিস্টেন্ট প্রিরেনাল একে হয়, ইসকেমিক ইনজুরি হয়, অ্যামাইনোগ্লাইকোসাইড এন্ড রেবডোমায়োলাইসিস। আর ড্রাগস কজগুলো মনে রাখলে এটা মনে রাখতে হবে। তাহলে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের ক্ষেত্রে আমরা যদি এক্সামিনেশন করি খুব বেশি ফাইন্ডিংস পাওয়া যাবে না। আমরা যদি ইনভেস্টিগেশন করি তাহলে কি পাবো, প্রিরেনাল একার ক্ষেত্রে কি হচ্ছিল, সোডিয়ামটা বেশি বেশি রিঅ্যাবজর্পশন হচ্ছিল, ইউরিয়াটা বেশি রিঅ্যাবজর্পশন হচ্ছিল বাই রেনাল টিউবিউল। এখন অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস যেটা, সেটাতে কি হইতেছে, টিউবিউলগুলো ড্যামেজ হয়ে যাইতেছে। তাহলে এখানে টিউবিউলগুলো ড্যামেজ হয়ে যাবে এবং এগুলো ফাংশন করতে পারবে না।
একদম ফার্স্ট ক্লাস আমরা পড়ছিলাম রেনাল টিউবুলার ফাংশনের মধ্যে যেগুলো কি করে রিঅ্যাবজর্পশন সিক্রেশন এই কাজগুলোতে হেল্প করে। তাহলে এখন যেহেতু টিউবগুলো ড্যামেজ, তাহলে এখন কি হবে, সোডিয়াম আর রিঅ্যাবজর্পশন করতে পারবে না, ইউরিয়া রিঅ্যাবজর্পশন করতে পারবে না। ফলে ইউরিনে কি হবে, সোডিয়াম তখন বেশি বেশি লস হবে। তাহলে আমরা যদি ইউরিনে সোডিয়াম দেখি তাহলে এটা কি পাবো, ইউরিনে সোডিয়ামটা বেশি থাকবে। তারপর ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম যদি দেখি এটা কি হবে, এটাও বেশি পাবো। তাহলে ইউরিনে সোডিয়াম তারপর ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম এইগুলা যদি আমরা দেখি, এটা দেখে আমরা পিরিজেনাল একাই আর অ্যাকিউটিবল নেক্রোসিস এই দুটো আলাদা করতে পারি। আর এই ক্ষেত্রে কি হবে, ইউরিয়া এবং ক্রিয়েটিন রেশিওটাও বাড়বে না। তাহলে পিরিরেনাল একেআই আর অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের কারণে একেআই এই দুটো পার্থক্য একটা পরীক্ষা আসে যে কিভাবে আলাদা করা যেতে পারে। তাহলে পিরিরেনালের ক্ষেত্রে কি হবে, ইউরিনারি সোডিয়াম এটা কম থাকবে, তারপর ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম এটা কম থাকবে যেহেতু বেশি রিঅ্যাবজর্পশন হচ্ছে। আর অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের ক্ষেত্রে যেহেতু টিউবুলার ড্যামেজ রিঅ্যাবজর্পশনটা করতে পারবে না, সো ইউরিনারি সোডিয়াম থাকবে বেশি, ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম থাকবে বেশি, পিরিরেনাল একাইতে ইউরিয়া ক্রিয়েটিন রেশিওটা আমরা বললাম বেশি থাকবে। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের ক্ষেত্রে রেশিওটা নরমাল বা রিডিউস থাকবে। এরপর ইউরিন অ্যানালাইসিস করলে আমরা বললাম পিরিরেনাল একাই কিছু পাওয়া যাবে না যেহেতু এখানে রেনাল স্ট্রাকচারগুলো সব ঠিক আছে। টিউবুলার নেক্রোসিসের ক্ষেত্রে কি হবে, এই টিউবুলার যে এপিথেলিয়াল সেলগুলো এগুলো নেক্রোস হওয়ার পরে এগুলো স্ল্যাপড আউট হয়ে যায় এবং ইউরিনের সাথে পাস করে। এর সাথে টিউবুলকে ড্যামেজ হওয়ার কারণে কিছু প্রোটিনও লিকেজ হয়। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের ক্ষেত্রে এই যে ইউরিন দিয়ে যে প্রোটিন এবং সেলুলার যে কাজ যেগুলো যাচ্ছে এগুলো যাওয়ার কারণে এখানে একটা অ্যাপিয়ারেন্স আছে, মাডি ব্রাউন কালার অ্যাপিয়ারেন্স, মাডি বা ব্রাউন অ্যাপিয়ারেন্স থাকে। তাহলে এখানে যে পাওয়া যাবে এগুলো মাডি ব্রাউন কালার কাস্ট পাওয়া যাবে বা বিভিন্ন সেলুলার কাস্ট পাওয়া যাবে। তাহলে এখানে কি কি পাবো, ইউরিনারি সোডিয়াম পাবো বেশি, মোর দ্যান 40 মিলিমোল পার লিটার, ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম পাবো বেশি, ডেন্স গ্রানুলার মাডি ব্রাউন কাস্ট পাওয়া যাবে ডিউ টু স্ল্যাপড আউট নেক্রোটিক টিউবুলার সেল মিক্সড উইথ প্রোটিন। আর কি পাওয়া যায়, ক্রিয়েটিন কাইনেসটা বেশি থাকতে পারে যদি ল্যাবডোমাইলাইসিসের কারণে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয়। তাহলে এই ক্ষেত্রে মাসেল ব্রেকডাউন বেশি বেশি হবে, ক্রিয়েটিন কাইনেসটা বাড়তে পারে। তাহলে এই ফাইন্ডনেসগুলো দেখে আমরা পিরিরেনাল এবং রেনাল একাই এটা আলাদা করতে পারবো। নেক্সট হচ্ছে টিউবুল বা আরেকটি স্ট্রাকচার ইম্পর্টেন্ট হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে গ্লোমেরুলার ক্ষেত্রে আমরা অলরেডি পড়ে আসছি। হিস্ট্রিতে কি কি থাকতে পারে, যদি পেশেন্টের ভাস্কুলাইটিস থাকে তাহলে সেক্ষেত্রে স্কিন র্যাশ, ফিভার, ওয়েট লস, জয়েন্ট পেন এগুলো থাকতে পারে। ইএনটি এবং চেস্ট সিমটমস থাকতে পারে ইন কেস অফ ওয়েজেনাস গ্লোমেটোসিস, বা পালমোনারি রেনাল সিন্ড্রোম থাকতে পারে, এটা হইতে পারে গুডপাস্তো সিন্ড্রোমের কারণে বা এসএলই কারণে বা ওয়েজেনাস গ্লোমেটোসিসের কারণে। পেশেন্ট আইভি ড্রাগ ইউজ, রিসেন্ট ইনফেকশন, আরো অনেক হিস্ট্রি থাকতে পারে, অলরেডি আমরা গ্লোমেরুলার ফ্র্যাকচারে ডিসকাশন করছি। এক্সামিনেশন করলে কি পাবো, পেশেন্টের ইডেমা পাইতে পারি, জেনারেলাইজড বডি সুইলিং থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, স্কিন র্যাশ, ইউভাইটিস, আর্থাইটিস এগুলো থাকতে পারে। আর যদি ইনভেস্টিগেশন করি তাহলে কি পাবো, ইউজিন এক্সামিনেশন করলে প্রোটিনিউরিয়া পাবো এবং হেমাচুরিয়া পাবো। তারপর হচ্ছে আমরা যদি ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি করি সেক্ষেত্রে আরবিসি কাজ, ডিসমরফিক আরবিসি এগুলো পাওয়া যাবে। এরপর আমরা যদি অ্যান্টিবডি টেস্ট করি তাহলে এএনই, অ্যান্টি ডিএসডিএন এগুলো পজিটিভ পাওয়া যেতে পারে, আঙ্কা পজিটিভ থাকতে পারে, অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন পজিটিভ থাকতে পারে। তাহলে ডিপেন্ড করবে আন্ডারলাইং কজ কোনটা তার উপরে। তারপর সিকো লেভেল কম থাকতে পারে। এরপরে কিছু ভাইরাল মার্কার পজিটিভ আসতে পারে লাইক হেপাটাইটিস বি ভাইরাস, এইচআইভি, এন্ড ফাইনালি আমরা রেনাল বায়োপসি করতে পারি। তাহলে টিউবুল গেল, আর একটা হচ্ছে গ্লোমেরুলাস গেল। এরপর আছে ইন্টারস্টিশিয়াল। তাহলে টিউবুল ও ইন্টারস্টিশিয়াল, এখানে আমরা বলছিলাম ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস মেইনলি আমরা পড়ছিলাম অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস আর ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ক্ষেত্রে মেইনলি ইম্পর্টেন্ট আমরা বলছিলাম ড্রাগস কজগুলা, পিপিআই, পেনিসিলিন, এনএসআইডি, মেসালাজাইন, চারটে ড্রাগস ছিল মেইনলি। যদি ড্রাগ ইন্ডিউস হয় সেক্ষেত্রে ফিভার, র্যাশ, জয়েন্ট পেন থাকতে পারে এক্সামিনেশনে। আর ইনভেস্টিগেশন করলে ইউরিনে ডাব্লিউবিসি কাজ আর হচ্ছে প্রোটিন যাইতে পারে। আর যদি আমরা সিবিসি করি সেক্ষেত্রে ইউসিনোফিল কাউন্টটা বেশি থাকতে পারে ইন কেস অফ ড্রাগ ইন্ডিউস ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। এছাড়া টিউবুলার অবস্ট্রাকশন থাকতে পারে এবং ক্রিস্টাল নেফ্রোপ্যাথি হতে পারে। বিশেষ করে মাল্টিপল মাইলোমাতে কাস্ট নেফ্রোপ্যাথি হয়। আর একটা হচ্ছে কি টিউবুলার ক্রিস্টাল নেফ্রোপ্যাথি হতে পারে। এটার মধ্যে আছে ড্রাগস, অক্সালেট অ্যান্ড ইউরেট। ড্রাগস কজের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসাইক্লোভির। এরপর অক্সালেট ক্রিস্টাল নেফ্রোপ্যাথি হতে পারে ইন কেস অফ ফ্যাট ম্যালাবসন, ইথিলিন গ্লাইকল।
এখানে ইথিলিন গ্লাইকলটা ইম্পর্টেন্ট। তাহলে অ্যালকোহলের মধ্যে অ্যালকোহল, মিথানল, একটা ইথিলিন গ্লাইকল পয়জনিং, এগুলো অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে। এর মধ্যে ইথিলিন গ্লাইকল যেটা, সেটাতে পেশেন্টের একেআই ডেভেলপ করতে পারে। তাহলে অ্যালকোহল পয়জনিং মধ্যে যদি একেআই প্রিডোমিনেন্ট থাকে, তাহলে সেটা মোস্ট লাইকলি ইথিলিন গ্লাইকল রিলেটেড পয়জনিং। কেন হয়? ডিউ টু ক্রিস্টাল নেফ্রোপ্যাথি। আর এটার ভিতরে ইউজেড ক্রিস্টাল নেফ্রোপ্যাথি হতে পারে ইন কেস অফ টিউমার লাইসিস সিনড্রোম। এখানে এক্সামিনেশনে খুব বেশি কিছু ফাইন্ডিংস পাওয়া যাবে না। ইনভেস্টিগেশন হচ্ছে আন্ডারলাইং কজ ইনভেস্টিগেশন। মাল্টিপল মায়োমার ক্ষেত্রে আমরা প্রেরার প্রোটিন, বেনজোস প্রোটিনগুলো দেখতে পারি, ক্যালসিয়াম লেভেল বেশি থাকতে পারে। এর পাশে ভাস্কুলার। তাহলে ভাস্কুলার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে চারটা। একটা হচ্ছে রেনাল ইনফাকশন হতে পারে, রেনাল ভেইন থ্রোম্বোসিস হতে পারে, কোলেস্ট্রল এম্বোলাই অ্যান্ড ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। এর মধ্যে কোলেস্ট্রল এম্বোলাই আমরা আগে ক্লাস ডিসকাস করছিলাম, ইউজুয়ালি হয় আফটার রেনাল, যদি রিসেন্ট এনজিওগ্রাফি বা আর্টিওগ্রাফি, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ ইউজ যদি করা হয় বা থ্রোম্বোলাইসিস করা হয়। রেনাল ভেইন থ্রোম্বোসিস হতে পারে প্রোথ্রম্বোটিক যে কন্ডিশনগুলো আছে, বিশেষ করে নেফ্রোটিক সিনড্রোম পেশেন্টগুলো। এই ক্ষেত্রে আমরা আগে ক্লাসে ডিসকাস করছিলাম সেকেন্ড ক্লাসে, যেখানে বডির যে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট সেগুলো লস হয়ে যায় এবং যে প্রোক্লোরেন্ট প্রোটিন যেগুলো সেগুলো বেশি বেশি তৈরি হয় লিভারের মাধ্যমে, ফলে বডিতে একটা প্রোথ্রম্বোটিক কন্ডিশন তৈরি হয়। এই কন্ডিশনগুলোতে কি হতে পারে? রেনাল ভেইন থ্রোম্বোসিস হতে পারে। এরপর সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্ট, এগুলোর ক্ষেত্রে রেনাল ক্রাইসিস ডেভেলপ করতে পারে। পেশেন্ট যদি রিসেন্ট ডায়ালিসিস হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম হতে পারে। এক্সামিনেশন করলে আমরা কি কি পাবো? হাইপারটেনশন অ্যান্ড হাইপারটেনশন রিলেটেড কমপ্লিকেশনসে ফিচার্স পাইতে পারি। কোলেস্ট্রল এম্বোলাই হলে সেক্ষেত্রে লিভার রেটিকুলারিসের ফিচার্স পাওয়া যেতে পারে। আর যদি সিস্টেমিক স্ক্লেরোসিস হয়, সেক্ষেত্রে স্ক্লেরোডাক্টাইলি, স্কিন থিকেনিং, টাইটেনিং, এই জাতীয় ফিচার্স, মানে সিস্টেমিক স্ক্লেরোসিস অন্যান্য ফিচার্সগুলো আছে সেগুলো পাওয়া যাবে। ইনভেস্টিগেশনের মধ্যে এখানে ইম্পর্টেন্ট, আমরা যদি হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের চিন্তা করি, তাহলে এক্ষেত্রে হিমোলাইসিসের ফিচার্স পাওয়া যাবে, আর সাথে প্লেটলেট কাউন্টটা কম থাকবে। যদি আমরা থ্রোম্বোটিক মাইক্রোএনজিওপ্যাথি চিন্তা করি বা টিটিপি চিন্তা করি, সেক্ষেত্রে অ্যাডাম-টিএস 13 লেভেল দেখতে পারি। এরপর আমরা সিটি এনজিওগ্রাফি করতে পারি ইন কেস অফ রেনাল ভেইন থ্রোম্বোসিস বা যদি আর্টারি ইনফেকশন চিন্তা করি। পোস্ট রেনাল একেআর কজ, পোস্ট রেনাল একেআর কজ এগুলো আছে মেইনলি সার্জিক্যাল যে কজগুলো আছে। তাহলে এগুলো ইউজুয়ালি আমাদের পরীক্ষা খুব একটা লাগে না, জাস্ট এমসিকিউর জন্য কজগুলো একটু দেখে নিতে হবে। এখান থেকে একবার সিঙ্গেল বেস্ট কোশ্চেন আসছিল যে কোনো একটা পেশেন্টের জেনারেলাইজড ইডিএমা আছে, ম্যাসিভ প্রোটিনুরিয়া আছে, এই পেশেন্টটা সাডেন অনসেট অফ ফ্ল্যাঙ্ক পেইনে প্রেজেন্ট করছে, মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি? তাহলে জেনারেলাইজড ইডিএমা এবং প্রোটিনুরিয়া এটা ইন্ডিকেট করে যে পেশেন্টের নেফ্রোটিক সিনড্রোম লাইক প্রেজেন্টেশন। নেফ্রোটিক সিনড্রোমে পেশেন্ট যদি ফ্ল্যাঙ্ক পেইনে প্রেজেন্ট করে, তাহলে এটা ইন্ডিকেট করে রেনাল ভেইন থ্রোম্বোসিস। তাহলে এটা একটা কোশ্চেন আসছিল, এগুলো অলরেডি আমরা সব ডিসকাস করে ফেলছি। এর পাশে ক্রনিক কিডনি ডিজিজ। তাহলে ক্রনিক কিডনি ডিজিজ আমরা এটাকে একটু আগে একাই পড়ছিলাম, একার সাথে আমরা সিকেডি ডিফারেন্স বলছিলাম কি, একাই এটা হচ্ছে ইউজুয়ালি রিভার্সিবল থাকে, সাডেন অনসেট হয় এবং উইদিন শর্ট ডিউরেশন, উইদিন শর্ট পিরিয়ডে ডেভেলপ করে। সিকেডি ক্ষেত্রে এটা ইউজুয়ালি হবে ইরিভার্সিবল ডিটিউরেশন, আর ইউজুয়ালি ডেভেলপ করবে ওভার এ পিরিয়ড অফ ইয়ার্স বা মান্থস, মানে লং টার্ম ডিউরেশন থাকবে। দেন হচ্ছে আমরা এন্ড স্টেজ জেনারেল ডিজিজ কখন বলবো? when death is likely without renal replacement therapy, ইউজুয়ালি সিকেডি স্টেজ 5 এ হয়। এরপর একটা বক্স আছে সিকেডি কমন কজগুলা, এখান থেকে কজগুলা এমসিকিউর জন্য লাগবে। আর মোস্ট কমন কজ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। আর গ্লুমেরুলার ডিজিজ রিলেটেড মধ্যে আইজেনেফ্রোপ্যাথি, যেটা হচ্ছে মোস্ট কমন। এরপর হচ্ছে সিকেডি ক্লিনিক্যাল ফিচার্স। তাহলে সিকেডি ইউজুয়ালি হচ্ছে অ্যাসিম্পটোমেটিক থাকে, সাধারণত দেখা যায় যে যখন আমরা ব্লাড টেস্ট করি তখন এটা ধরা পড়ে। যখন পেশেন্টের জিএফআর লেস দেন 30 নিচে চলে আসে, তার মানে স্টেজ যখন 3 দিকে চলে আসে, তখন পেশেন্টে কিছু সাইন্স ডেভেলপ করে, আর আরো একটু সিভিয়ার হলে তখন আর সিমটমস ডেভেলপ করে। ইউজুয়ালি পেশেন্টের আর্লি সিমটমস থাকে হচ্ছে নকচুরিয়া। তাহলে কিডনির যে রেনাল টিউবুল আছে, এটা একটা ইম্পর্টেন্ট কাজ আছে ইউরিন কনসেন্ট্রেট করা। তাহলে রেনাল ফাংশন যখন ইম্পেয়ার্ড হবে, তখন কি হয়? কিডনি তখন আর ইউরিন কনসেন্ট্রেট করতে পারবে না, ডাইলেটেড ইউরিন হয়, ইউরিন বেশি ফর্মেশন হয়, পেশেন্টের নকচুরিয়া থাকে। তাহলে ইনিশিয়ালি ইউজুয়ালি নকচুরিয়া প্রেজেন্ট করতে পারে। এছাড়া পেশেন্টের নন স্পেসিফিক ফিচার্স থাকতে পারে ডিউ টু অ্যানিমিয়া, পেশেন্টের জেনারেলাইজড উইকনেস, টায়ার্ডনেস, ব্রেথলেসনেস, পালপিটেশন, এই ধরনের কমপ্লেন থাকতে পারে।
মানে বেশিরভাগ ফিচার্স থাকবে হচ্ছে নন স্পেসিফিক। আর যখন অ্যাডভান্স রেনাল ফেলার ডেভেলপ করে তখন অ্যাসিড বেস ব্যালেন্সটা বডিতে মেনটেন করতে পারে না, বডিতে মেটাবলিক অ্যাসিডোসিস হয় এবং অ্যাসিডোসিসের ফিচার্স পাওয়া যেতে পারে, যেমন পোস্টমাস ব্রিদিং হতে পারে ডিউ টু প্রোফাউন্ড মেটাবলিক অ্যাসিডোসিস। এছাড়া পেশেন্টের মাসকুলার টুইচিং, ফিটস, ড্রজিনেস, কমা এগুলো ডেভেলপ করতে পারে, এগুলো অ্যাডভান্স স্টেজে গিয়ে। এবার সিকেডির ফিজিক্যাল সাইন আমরা কি কি পাইতে পারি? তাহলে বেশিরভাগ সাইন্স হচ্ছে কমপ্লিকেশনস এর ফিচার্স, জাস্ট একটু রিডিং দেখলে হবে। এখান থেকে মনে রাখা লাগবে সিকেডি পেশেন্টগুলো পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, রেস্টলেস লেগ সিনড্রোম থাকতে পারে। এর পাশে ম্যানেজমেন্ট, তাহলে সিকেডি থেকে মেইনলি পরীক্ষা যেটা আছে সেটা হচ্ছে সিকেডি ম্যানেজমেন্ট। তাহলে এটা কয়েকটা হেডিং এ মনে রাখা লাগবে। একটা হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল, সেকেন্ড হচ্ছে রিডাকশন অফ প্রোটিনিউরিয়া, থার্ড হচ্ছে কমপ্লিকেশনস এর ম্যানেজমেন্ট, এর মধ্যে রিনাল বোন ডিজিজ, আর একটা হচ্ছে অ্যানিমিয়া ট্রিটমেন্ট। তাহলে ব্রড হেডিং এ এই চারটা ম্যানেজমেন্ট আমাদের পরীক্ষার জন্য লাগবে। ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমাদের টার্গেট ব্লাড প্রেশার হচ্ছে লেস দেন 140/90 মিলিমিটার মার্কারি। তবে যদি কোনো পেশেন্টের সিগারের সাথে ডায়াবেটিস থাকে অথবা সিগনিফিক্যান্ট প্রোটিনুরিয়া থাকে, অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও যদি মোর দ্যান 70 থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 130/80। এর পাশে রিডাকশন অফ প্রোটিনুরিয়া, তাহলে প্রোটিনুরিয়া যদি কোনো পেশেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে রেনাল টিউবুলার ড্যামেজগুলো বেশি হবে, সিকেডি আরও বেশি প্রোগ্রেশন হবে। তাহলে এই প্রোটিনুরিয়া রিডাকশন করার জন্য আমরা দুইটা ড্রাগ ইউজ করতে পারি, এটা হচ্ছে এস ইনহিবিটর অথবা এআরবি। এস ইনহিবিটর বা এআরবি আমরা যখন কোনো পেশেন্টের প্রেসক্রাইব করবো তখন কিছু জিনিস খেয়াল রাখতে হবে। ফার্স্ট হচ্ছে কাদেরকে আমরা দিব। এস ইনহিবিটর or ARB should be prescribed to all patients with diabetic nephropathy and patients with CKD and proteinuria irrespective of whether or not hypertension is present. তাহলে এস ইনহিবিটর এবং এআরবি এটা মেইনলি আমরা ইউজ করি অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি হিসেবে। তবে কোনো পেশেন্টের যদি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থাকে অথবা পেশেন্টের সিকেডির সাথে প্রোটিনিউরিয়া থাকে, তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে এস ইনহিবিটর বা এআরবি অবশ্যই প্রেসক্রাইব করতে হবে, পেশেন্টের হাইপারটেনশন হোক বা নর্মোটেনসিভ হোক, যেটাই হোক না কেন। তাহলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এবং সিগারেট উইথ প্রোটিনুরিয়া এগুলোর ক্ষেত্রে এস ইনহিবিটর এবং এআরবি হচ্ছে ফার্স্ট চয়েস ড্রাগ। এরপর এস ইনহিবিটর এবং এআরবি দেওয়ার পরে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। একটা হচ্ছে রেনাল ফাংশন ইমপ্যায়ারমেন্ট হতে পারে, আর একটা হচ্ছে হাইপার ক্যালেমিয়া হতে পারে। তাহলে এই দুইটা জিনিস আমাদের মনিটর করা লাগবে। তাহলে আমরা যদি কোনো পেশেন্টে এস ইনহিবিটর বা এআরবি প্রেসক্রাইব করি বা ডোজ বাড়াই, সেক্ষেত্রে উইদিন 7 to 10 days পেশেন্টের রেনাল ফাংশন চেক করতে হবে। এটা যখন আমরা শুরু করব ইনিশিয়েটিং যখন ডোজ বাড়াবো, ইনক্রিজিং ডোজ অফ অ্যান এস ইনহিবিটর বা এআরবি। রিনাল ফাংশন যদি 25% পর্যন্ত রিডাকশন হয় এটা অ্যাকসেপ্টেবল। তাহলে আমরা জিএফআর মেজার করব। যদি জিএফআর কোনো পেশেন্টের মোর দ্যান 25% রিডাকশন হয়ে যায় বা জিএফআর যদি প্রোগ্রেসিভলি রিডিউসড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এস ইনহিবিটর বা এআরবি বন্ধ করতে হবে। আর যদি জিএফআর রিডাকশন লেস দেন 25% থাকে এবং নট প্রোগ্রেসিভ হয়, সেক্ষেত্রে আমরা এস ইনহিবিটর বা এআরবি এটা কন্টিনিউ করতে পারবো। সেকেন্ড একটা জিনিস কি দেখা লাগবে, সেরাম পটাশিয়াম। যদি কোনো পেশেন্টের বেসলাইন পটাশিয়াম মোর দেন 5.5 মিলিমোল পার লিটার বেশি, তাহলে সেক্ষেত্রে এস ইনহিবিটর বা এআরবি প্রেসক্রাইব করা যাবে না। তাহলে পরীক্ষায় যদি কোনো সিনারিও থাকে যেখানে অ্যান্টি হাইপারটেনসিভ হোক বা প্রোটিনটা কমানোর জন্য এস ইনহিবিটর বা এআরবি প্রেসক্রাইব করার কথা লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেরাম পটাশিয়াম লেভেলটা কত আছে এটা দেখতে হবে। তাহলে 5.5 এর বেশি থাকলে প্রেসক্রাইব করা যাবে না। আর কোনো পেশেন্টে যদি এস ইনহিবিটর বা এআরবি পাচ্ছে, এই পেশেন্টে যদি পটাশিয়াম মোর দেন 6 এর বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এস ইনহিবিটর বা এআরবি এটা রিডিউস করতে হবে ডোজ অথবা ডিসকন্টিনিউ করতে হবে। তবে ডিসকন্টিনিউ করার আগে দেখতে হবে যে পটাশিয়াম বাড়ার জন্য অন্য কোনো কারণ আছে কিনা, যদি থাকে সেগুলো ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে এই দুটো জিনিস হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট, রেনাল ফাংশন আর একটা হচ্ছে সেরাম পটাশিয়াম। আরেকটা জিনিস খেয়াল করা লাগবে, সেটা হচ্ছে এস ইনহিবিটর বা এআরবি এটা হচ্ছে একে একে অ্যাগ্রাভেট করতে পারে। তাহলে আমরা প্রিজনাল একের একটা কজ দেখছিলাম যে এস ইনহিবিটর এআরবি এগুলা। তাহলে কোনো পেশেন্ট যদি অ্যাকিউটলি আনওয়েল থাকে, পেশেন্ট যদি ফিভার, ভমিটিং বা ডায়রিয়া থাকে, মানে যেগুলো সিজনাল একাই করতে পারে, তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি সে আগে থেকে এস ইনহিবিটর বা এআরবি পেয়ে থাকে, তাহলে এই ড্রাগগুলো ডিসকন্টিনিউ করতে হবে। এরপরে যখন পেশেন্ট আবার কন্ডিশনগুলো ইমপ্রুভমেন্ট হবে, তখন আমরা এস ইনহিবিটর বা এআরবি আবার শুরু করতে পারবো। তাহলে ফিভার, ভমিটিং, ডায়রিয়া এই কন্ডিশনগুলোতে এস ইনহিবিটর এবং এআরবি বন্ধ রাখতে হবে। কম্বিনেশন থেরাপি উইথ এস ইনহিবিটর অ্যান্ড এআরবি or direct inhibitors should be avoided.
তাহলে এসি ইনহিবিটর এবং এআরবি দুইটা ড্রাগ কখনোই একসাথে ইউজ করা যাবে না, যে কোনো একটা ড্রাগ ইউজ করতে হবে। এরপর আসি রেনাল বোন ডিজিজ। Disturbances of calcium and phosphate metabolism are almost universal in advanced CKD. তাহলে এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেট মেটাবলিজম যে অ্যাবনর্মালিটি হয় এটা হবে অ্যাডভান্স সিকেডিতে, এবং এটা অলমোস্ট সব পেশেন্টেরই হয়। তাহলে পেশেন্টের ইনিশিয়াল স্টেজ অফ সিকেডি লাইক 1, 2, 3 এই স্টেজগুলোতে ইউজুয়ালি এই ক্যালসিয়াম ফসফেটের অ্যাবনর্মালিটি হয় না। তাহলে অ্যাডভান্স স্টেজে গিয়ে এটা অ্যাবনর্মালিটি হবে। এখানে যে অ্যাবনর্মালিটি হয় এখানে মেইনলি দুইটা ফ্যাক্টর কাজ করে। ফার্স্ট ওয়ান হচ্ছে কিডনির একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ফসফেট এক্সক্রিশন করা। তাহলে যখন রেনাল ফাংশনটা ইম্পেয়ার্ড হবে তখন কি হবে, ফসফেটটা এক্সক্রিশন করতে পারবে না, ফলে ব্লাডে কি হবে, ফসফেট লেভেলটা বেড়ে যাবে। সেকেন্ড একটা জিনিস কি হয়, আমরা একদম ফার্স্ট ক্লাসে পড়ছিলাম যে রেনাল টিউবুলের একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে ভিটামিন ডি কে অ্যাক্টিভ করা। তাহলে যদি রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট হয় তাহলে ভিটামিন ডিটা অ্যাক্টিভ হতে পারবে না। ভিটামিন ডি যদি অ্যাক্টিভ না হয় তাহলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করতে পারবে না ফ্রম ইন্টেস্টাইন, ফলে কি হবে, ক্যালসিয়াম লেভেল কমে যাবে। অপরদিকে ব্লাডে যে ফসফেট বাড়ছিল, এই ফসফেটগুলো কি করে, ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে কমপ্লেক্স তৈরি করে এবং এটা ভাস্কুলার স্পেস বা ভালভুলার স্ট্রাকচার এগুলোতে ডিপোজিশন হয়, ফলে কি হয়, সেখান থেকেও আয়োনাইজড ক্যালসিয়াম কমে যায়। তাহলে আলটিমেট ইফেক্ট হচ্ছে দুইটা, ক্যালসিয়াম এবং ফসফেটের উপরে, একটা হচ্ছে ক্যালসিয়াম কমে যাবে আর একটা হচ্ছে ফসফেট বেড়ে যাবে। ব্লাডে যখন ক্যালসিয়াম কমে যাবে তখন এটা কি হবে, প্যারাথয়েড গ্ল্যান্ড যখন এই জিনিসটা সেন্স করবে তখন প্যারাথয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথয়েড হরমোন সিক্রেশন বেড়ে যাবে। এটা আমরা এন্ডোক্রাইনে পড়ছিলাম। এটাকে কি বলে, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। তাহলে আমরা কি কি পাইলাম, একটা পাইলাম হচ্ছে ক্যালসিয়াম কমে যাচ্ছে, 2 নম্বর হচ্ছে ফসফেট বেড়ে যাচ্ছে, দেন হচ্ছে প্যারাথয়েড হরমোন বেড়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এটা কেন হচ্ছে, এখানে একটা ইম্পর্টেন্ট মেকানিজম হচ্ছে এখানে ভিটামিন ডিটা অ্যাক্টিভেট হতে পারছে না। তাহলে আমাদের কি করা লাগবে, এখানে ফসফেট লেভেল কমানো লাগবে, ক্যালসিয়াম বাড়ানো লাগবে, আর ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন লাগবে। এটাই হচ্ছে মেন ট্রিটমেন্ট। এখানে আমরা একটু পড়ি কি কি লেখা আছে। রাইজ ইন সেরাম ফসফেট লেভেল, তাহলে বডিতে সেরাম ফসফেট লেভেল যখন বাড়ে এর রেসপন্স কি কিভাবে হয়। ফার্স্ট হচ্ছে প্রমোটস প্রোডাকশন অফ হরমোন ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 23 ফ্রম অস্টোসাইট। তাহলে এটা রিমোটোলজিতে গেলে আবার এই রিলেটেড ডিসকাশন আবার আসবে। তাহলে একটা জিনিস হচ্ছে বডি অস্টোসাইট থেকে বেশি বেশি ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 23 রিলিজ হবে। দেন হচ্ছে প্যারাথয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথয়েড হরমোন রিলিজ হবে বেশি বেশি। যখন প্যারাথয়েড গ্ল্যান্ড বেশি বেশি প্যারাথয়েড হরমোন রিলিজ করবে তখন কি হবে, হাইপার প্যালেসিয়া প্যারাথয়েড গ্ল্যান্ড। এই যে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 20 এবং প্যারাথয়েড হরমোন রিলিজ হলো, এদের কাজ কি, এরা হচ্ছে ফসফেট এক্সক্রিশনকে প্রমোট করে। তাহলে এটাও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কোন কোন হরমোন ফসফেট এক্সক্রিশনে হেল্প করে। তাহলে একটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 23 আর একটা হচ্ছে প্যারাথয়েড হরমোন। এরপর এটা আমরা অলরেডি বলছি ভিটামিন ডি অ্যাক্টিভেশন কমে যায়। ভিটামিন ডি যখন অ্যাক্টিভেট হবে না তখন এটাও প্যারাথয়েড হরমোনকে স্টিমুলেট করবে। আর সমস্যা কি হবে, ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম এটা কমে যাবে, ফলে ব্লাডে ক্যালসিয়াম কমে যাবে, মানে হাইপোক্যালসিয়ামি হবে। এছাড়া যে সেরাম ফসফেট বাড়তেছিল, এই সেরাম ফসফেট কমপ্লেক্স ফর্মেশন করে ক্যালসিয়ামের সাথে, দেন এটা ডিপোজিশন হয় কার্ডিওভাস্কুলার সিস্টেমে। এর ফলে কি হবে, আর্টেরিওস্ক্লেরোসিস হবে, ভালভুলার ড্যামেজ হবে, ফলে কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো রিস্ক বাড়বে। তাহলে সিকেডি পেশেন্টগুলোর ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার রিস্কটা বেশি থাকে, কার্ডিওভাস্কুলার ডিজিজগুলোর রিস্ক। কম্বিনেশন অফ রিডিউসড অ্যাবজর্পশন অ্যান্ড ইনক্রিজড ডিপোজিশন অফ ক্যালসিয়াম প্রমোটস হাইপোক্যালসেমিয়া। এরপরে যেহেতু এখানে হাইপোক্যালসেমি হচ্ছে এবং ফসফেট বাড়ছে, সো প্যারাথয়েড হরমোন সিক্রেশন বাড়বে, সেকেন্ডারি হাইপার প্যারাথয়েডিজম হবে। সেকেন্ডারি হাইপার প্যারাথয়েডিজম হলে সমস্যা কি হবে, প্যারাথয়েড হরমোনের কাজ আমরা বলছিলাম অস্টোক্লাস্ট এবং অস্টোক্লাস্ট দুইটাকে স্টিমুলেট করে। এর মধ্যে অস্টোক্লাস্টকে স্টিমুলেট করে কি করে, অস্টোক্লাস্ট যখন বেশি বেশি স্টিমুলেশন হয় তখন এটা বোন রিজার্পশন করে, বোনস থেকে ক্যালসিয়াম ব্লাডে নিয়ে আসে, হাইপোক্যালসিমিয়াকে কম্পেনসেট করার চেষ্টা করে।
তাহলে প্যারাথয়েড হরমোন যখন বেশি বেশি রিলিজ হবে, এটা কি করবে? অস্টোক্লাস্টকে বেশি বেশি স্টিমুলেট করবে। অস্টোক্লাস্ট তখন কি করবে? বোন রিজার্পশন করবে, মানে বোনগুলো থেকে ক্ষয় করে এখান থেকে ক্যালসিয়াম নিয়ে এসে ব্লাডে ক্যালসিয়ামের যে হাইপোক্যালসিয়াম সেটা কম্পেনসেট করার চেষ্টা করবে। বোন রিজার্পশন যখন বেশি হবে তখন বোনের যে ক্যালসিয়াম ছিল, যে মিনারেলস গুলো ছিল, সেগুলো লস হবে। এই যে লসটা হইতেছে এটা তখন রিপ্লেসড হবে ফাইব্রাস টিস্যু দিয়ে। তাহলে ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেসমেন্ট হবে, এবং এখানে কি হয়? এর সাথে সিস্টিক স্ট্রাকচার ফর্মেশন হয়। এটাকে বলা হচ্ছে অস্টাইটিস ফাইব্রোসিস সিস্টিকা। সমস্যা কি হবে? বোনসে আগে যে মিনারেল গুলো ছিল সেগুলো এখন রিপ্লেসমেন্ট হচ্ছে ফাইব্রাস টিস্যু দিয়ে। এর ফলে কি বোনের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ গুলো কমে যায়। তাহলে এই কন্ডিশন যখন সিভিয়ার হবে তখন বোনের স্ট্রাকচার গুলো কমে, বোনের স্ট্রেংথটা কমে যাবে, বনি ফ্র্যাকচার হয়, রিস্কটা বেড়ে যাবে এবং বনি পেইন হবে। তাহলে সেকেন্ডারি হাইপারপ্যারাথিজমের পেশেন্টগুলো প্রেজেন্ট করে বনি পেইন নিয়ে এবং ইন কেস রিস্ক অফ ফ্র্যাকচার ডিউ টু রিপ্লেসমেন্ট অফ মিনারেলস বাই ফাইব্রাস টিস্যু। তাহলে সেকেন্ডারি হাইপারপ্যারাথিজম আমরা কি পাবো? অস্টাইটিস ফাইব্রোসাস সিস্টিকা। এখন আমরা বললাম যখন প্যারাথয়েড গ্ল্যান্ড বেশি বেশি পিটিএস রিলিজ করে তখন কি হয়? প্যারাথয়েড হাইপারপ্লেসিয়া হয়। এই প্যারাথয়েড হাইপারপ্লেসিয়া যদি পারসিস্টেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে অটোনমাস সিক্রেশন হয়। তখন যখন এই প্যারাথয়েড গ্ল্যান্ড এক্সেসিভলি প্যারাথয়েড সিক্রেশন করবে উইদাউট এনি স্টিমুলাস, তখন সেটাকে আমরা বলবো টারশিয়ারি হাইপারপ্যারাথাইরোডিজম। তাহলে সিকেডি একটা কমপ্লিকেশন হচ্ছে টারশিয়ারি হাইপারপ্যারাথাইরোডিজম। এবং যখন টারশিয়ারি হাইপারপ্যারাথাইরোডিজম ডেভেলপ হয় তখন প্যারাথয়েড হরমোন এক্সেসিভ লেভেলে থাকে এবং পেশেন্টে দেখা যায় হাইপোক্যালসিয়াম পরিবর্তে তখন হাইপার ক্যালসিয়ামে ডেভেলপ করে। তাহলে সিকেডি পেশেন্টে যদি হাইপোক্যালসিমিয়া থাকে তাহলে এটা কারণে যে পিটিএস বাড়ে, এটা বলে সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরোডিজম। আর সিকেডি পেশেন্ট যদি হাইপার ক্যালসিয়ামিয়া থাকে, সাথে পিটিএস বেশি থাকে, সেটাকে আমরা বলবো টারশিয়ারি হাইপারপ্যারাথাইরোডিজম। এরপর সিকেডি পেশেন্ট আরেকটা কমপ্লিকেশন হতে পারে, সেটা হচ্ছে লো বোন টার্নওভার বা অ্যাডিনামিক বোন ডিজিজ। এটা হয় ডিউ টু আয়াট্রোজেনিক কজে। যদি কোনো পেশেন্টের ওভার ট্রিটমেন্ট করা হয় ভিটামিন ডি রিপ্লেসমেন্টের মাধ্যমে, তাহলে এই অ্যাক্টিভ ভিটামিন ডি গুলা প্যারাথয়েড হরমোনকে সাপ্রেস করে রাখে। তাহলে কোনো পেশেন্টের যদি ভিটামিন ডি দরকার নেই সিকেডি পেশেন্টের, কিন্তু আমরা যদি ভিটামিন ডি দিই তাহলে পেশেন্টগুলোর ক্ষেত্রে এক্সেসিভ যে ভিটামিন ডি থাকবে এটা প্যারাথয়েড হরমোনকে সাপ্রেস করে রাখবে। প্যারাথয়েড হরমোন যদি সাপ্রেসড হয় তাহলে অস্টোব্লাস্টিক এবং অস্টোক্লাস্টিক যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিও তখন সাপ্রেসড হয়ে যাবে। তাহলে বোনসের যে নর্মাল যে রিমডেলিং সেইগুলো তখন আর হবে না। এটাকে বলা হয় এয়ারডাইনামিক বোন ডিজিজ। তাহলে এখানে কোনো মুভমেন্ট আর হইতেছে না, অস্টোক্লাস্টিক যে অ্যাক্টিভিটিগুলো, এই অ্যাক্টিভিটিগুলো তখন আর থাকতেছে না। তাহলে এটা হবে কখন? যদি আমরা সিকেডি পেশেন্টের ওভার ট্রিটমেন্ট করি উইথ ভিটামিন ডি, মানে যার দরকার নেই তাকে যদি আমরা ভিটামিন ডি দিতে থাকি, অথবা যতটুকু দরকার তার থেকে বেশি যদি দিয়ে থাকি। তাহলে রেনাল বোন ডিজিজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট কি? যে দুটো আমাদের মেইন প্যাথোলজিক্যাল ফ্যাক্টর ছিল, একটা হচ্ছে হাইপার ফসফেটেমিয়া আর একটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট অ্যাক্টিভেশন অফ ভিটামিন ডি। তাহলে এই দুইটা ট্রিটমেন্ট করলে আমাদের রেনাল বোন ডিজিজের ট্রিটমেন্ট করা হয়ে যাবে। হাইপার ফসফেটেমিয়া ট্রিটমেন্টের জন্য আমরা কি করবো? ফার্স্ট হচ্ছে ডায়েটারি রেস্ট্রিকশন অফ ফুডস উইথ হাই ফসফেট। পরীক্ষা অনেক সময় কোশ্চেন আসে যে ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ হাইপার ফসফেটেমিয়া। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে হাই ফসফেট কোয়ান্টিটি যে ফুডগুলো আছে সেগুলো রেস্ট্রিকশন করতে হবে। কি কি আছে? মিল্ক, চিজ, এগস, প্রোটিন রিচ ডায়েট। সেকেন্ড হচ্ছে আমরা ফসফেট বাইন্ডিং ড্রাগ ইউজ করতে পারি। এর মধ্যে আছে ক্যালসিয়াম কার্বনেট, ল্যান্থানাম কার্বনেট, এরপর আছে সেভেলামার। এগুলো ডিফারেন্ট ইম্পর্টেন্স আছে, নামগুলো মনে রাখলে হবে। আরেকটা ম্যানেজ করতে হবে কি আমাদের? ইনঅ্যাডিকুয়েট অ্যাক্টিভেশন অফ ভিটামিন ডি। তাহলে এখানে যেহেতু ভিটামিন ডিটা অ্যাক্টিভেট হতে পারতেছে না, আমরা এখানে কি দেবো? অ্যাক্টিভ ভিটামিন ডি মেটাবলাইট ইউজ করবো। আইদার 1 alpha হাইড্রোক্সিভিটামিন ডি or 125 ডাইহাইড্রোক্সিভিটামিন ডি। কখন দিব? যদি কোনো পেশেন্টের হাইপোক্যালসিমিয়া থাকে, অথবা যদি দেখি সেরকম প্যারাথয়েড হরমোন লেভেল আপার লিমিটের 2 times এর বেশি হয়ে গেছে। তাহলে সিকেডি পেশেন্টে আমাদের ক্যালসিয়াম, ফসফেট, পিটিএইচ সবগুলো লেভেলই চেক করতে হবে। এইটার উপর ডিপেন্ড করে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল সেট করতে হবে।
এরপর যদি সিকেডি পেশেন্টের দেখা যায় পারসিস্টেন্ট হাইপার ক্যালসিয়াম আছে, তাহলে সেটা ইন্ডিকেট করে টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হবে প্যারাথাইরয়েডেক্টমি। আর যদি কোনো পেশেন্ট প্যারাথাইরয়েডেক্টমি না করতে পারে বা যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ড্রাগ ইউজ করতে পারি ক্যালসিমাইমেটিক ড্রাগ, যেটা সিনাক্যালসেট নামে পাওয়া যায়। তাহলে সিনাক্যালসেট ড্রাগ বা ক্যালসিমাইমেটিক এজেন্ট এগুলো আমরা ইউজ করতে পারি টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম পেশেন্টগুলোর ক্ষেত্রে, তবে এটা সেকেন্ড লাইন চয়েস। এটা আমাদের এন্ডোক্রাইনালিজে ডিসকাশন করা হয়েছে। এরপরে আমাদের যে ম্যানেজমেন্ট সেটা হচ্ছে অ্যানিমিয়া। তাহলে আমরা রেনাল ফিজিওলজি পড়াশোনা পড়ছিলাম যে কিডনির যে পেরিটিউবুলার ইন্টারস্টিশিয়াল সেলস থাকে, এগুলো হচ্ছে ইরাইথ্রোপয়েটিন তৈরি করে। এই ইরাইথ্রোপয়েটিনের কাজ হচ্ছে আরবিসি প্রোডাকশন স্টিমুলেট করা। সিকেডি পেশেন্টগুলোর ক্ষেত্রে ইরাইথ্রোপয়েটিন সিক্রেশন কমে যাবে, পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যানিমিয়া ডেভেলপ করবে। তাহলে এই অ্যানিমিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ইরাইথ্রোপয়েটিন বাইরে থেকে দিতে পারি, রিকম্বিনেন্ট হিউম্যান ইরাইথ্রোপয়েটিন। তাহলে সিকেডির অ্যানিমিয়ার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে ইরাইথ্রোপয়েটিন লেভেল কমে যাচ্ছে, আর এই ট্রিটমেন্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা রিকম্বিনেন্ট হিউম্যান ইরাইথ্রোপয়েটিন ইউজ করতে পারি। তবে একটা সমস্যা হচ্ছে এই যে রিকম্বিনেন্ট হিউম্যান ইরাইথ্রোপয়েটিন যেগুলো আছে, এগুলো যদি কোনো পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি থাকে বা অ্যাক্টিভ ইনফ্লামেশন আর ম্যালিগনেন্সি থাকে, তাহলে এটা রেসপন্স করে না। তাহলে ইরাইথ্রোপয়েটিন কাজ করার জন্য পেশেন্টে অ্যাডিকুয়েট আয়রন থাকতে হবে বডিতে, আর কোনো অ্যাক্টিভ ইনফ্লামেশন বা ম্যালিগনেন্সি থাকা যাবে না। এই পাশে সিকেডি পেশেন্টে আমাদের ব্লাড হিমোগ্লোবিন টার্গেট কত থাকবে? বিটুইন 10 to 12 গ্রাম পার ডেসিলিটার আর অ্যাভয়েডেন্স অফ ব্লাড ট্রান্সফিউশন। তাহলে সিকেডি পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা ইউজুয়ালি চেষ্টা করবো যাতে ব্লাড ট্রান্সফিউশন করা না লাগে। এখন কোনো পেশেন্ট যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা আয়রন সাপ্লিমেন্টেশন দিব। ইউজুয়ালি আমরা ওরাল আয়রন রিপ্লেসমেন্ট দিব। যদি কোনো পেশেন্টের ওরালি দেওয়া পসিবল না হয় বা টোলারেট করতে না পারে, সেক্ষেত্রে আমরা আইভি রিপ্লেসমেন্ট করবো। তাহলে সিকেডি পেশেন্টের অ্যানিমিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবার আগে আয়রন ডেফিসিয়েন্সি থাকলে সেটা কারেকশন করতে হবে। এরপরে আমরা ইরাইথ্রোপয়েটিন রিকম্বিনেন্ট হিউম্যান ইরাইথ্রোপয়েটিন ইউজ করতে পারি। এরপরে যে বক্সটা আছে কজেস অফ অ্যানিমিয়া ইন সিকেডি। তাহলে সিকেডি ক্ষেত্রে কি কারণে অ্যানিমিয়া হতে পারে, এটা ইউজুয়ালি এমসিকিউ হিসেবে আসে। অনেক সময় সিঙ্গেল বেস্ট আসতে পারে যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা। তাহলে ডেফিসিয়েন্সি অফ ইরাইথ্রোপয়েটিন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ডেভেলপিং অ্যানিমিয়া ইন কেস অফ সিকেডি। এছাড়া টক্সিক ইফেক্টস অফ ইউরেমিয়া অন বোন ম্যারোস, তারপর রিডিউস ইনটেক অ্যাবজর্পশন ইউটিলাইজেশন, রিডিউস রেটস সার্ভাইভাল, তারপর ব্লাড লস, বিভিন্ন কারণে সিকেডিতে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। তাহলে কজগুলো একটু বুঝতে পারা লাগবে। দেন হচ্ছে ক্রাইটেরিয়া ফর রেফারেল অফ সিকেডি পেশেন্ট টু এ নেফ্রোলজিস্ট। তাহলে কখন আমরা নেফ্রোলজিস্টের কাছে রেফার করব? যদি কোনো পেশেন্টের ইজিএফআর অনেক বেশি কমে যায়, লেস দেন 30, অথবা যদি পেশেন্টের র্যাপিড ডিটেরিয়েশন হয়, সিগনিফিকেন্ট প্রোটিনুরিয়া থাকে, অথবা যদি এসিআর মোর দেন 30 উইথ নন ভিজুয়াল হেমাচুরিয়া থাকে, যদি পেশেন্টের রেজিস্ট্যান্ট হাইপারটেনশন থাকে, অ্যাটলিস্ট 4টা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ ইউজ করা হয়ে গেছে কিন্তু তারপর কন্ট্রোল হচ্ছে না, তাকে রেফার করতে হবে। এরপর হচ্ছে রেনাল ইনভলভমেন্ট ইন মাল্টি সিস্টেম ডিজিজ। তাহলে এগুলো পরীক্ষায় এমসিকিউ আসে যে কখন নেফ্রোলজিস্টের কাছে আমাদের সিকেডি পেশেন্টকে রেফার করতে হবে। এরপর সিক ডে কার্ড মেডিসিন। তাহলে একটা পেশেন্ট যখন সিক থাকে, বিশেষ করে পেশেন্টের যদি ফিভার, ভমিটিং বা ডায়রিয়া এই কন্ডিশনগুলো থাকে, তাহলে কিছু ড্রাগ আছে যেগুলো আমাদেরকে অমিট করতে হবে। এই ড্রাগগুলোর নাম, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্লাস ক্লিনিক্যাল প্র্যাকটিসও ইম্পর্টেন্ট। তাহলে এস ইনহিবিটর, এআরবি, এনএসআইডি অ্যান্ড ডাইজেটিক্স, এগুলো প্রত্যেকেই প্রিরেনাল একাই করতে পারে। সো পেশেন্টের এই অ্যাকিউট আনওয়েল কন্ডিশন থাকলে এই ড্রাগ লক করতে হবে। এরপর আছে মেটফর্মিন। তাহলে এই ড্রাগগুলোর নাম মনে রাখা লাগবে। এগুলো যখন পেশেন্টের অ্যাকিউট কন্ডিশন থাকবে, অ্যাকিউটলি আনওয়েল থাকবে, বিশেষ করে যদি পেশেন্টের ফিভার, ডায়রিয়া বা ভমিটিং থাকে, তাহলে এই ড্রাগগুলো বন্ধ রাখতে হবে। এরপর আমরা শুরু করবো কখন? যখন পেশেন্টের কন্ডিশনগুলো ইমপ্রুভ করে যাবে 24 to 48 hours আফটার ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং নর্মালি, তখন আমরা এই ড্রাগগুলো ইউজ করতে পারবো। এরপর ট্রিটমেন্ট অফ রিস্ক ফ্যাক্টরস ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ। তাহলে আমরা এর আগে অলরেডি ডিসকাস করছি যে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যেহেতু
ক্যালসিয়াম এবং ফসফেট কমপ্লেক্স ফর্মেশন হয় এবং সেগুলো বিভিন্ন ভেসেলসে, তারপর হচ্ছে হার্ট ভালভসে, কার্ডিওভাস্কুলার সিস্টেমগুলোতে ডিপোজিশন হয়। সো এই কারণে পেশেন্টগুলোর ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর অনেক বেড়ে যায়। এবং এই পেশেন্টগুলোর ক্ষেত্রে হাইপারটেনশন, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ডিসলিপিডেমিয়া বা অনেক সময় দেখা যায় আন্ডারলাইন কজ হিসেবে ডায়াবেটিস অ্যাসোসিয়েট থাকতে পারে। সো অন্যান্য কজের কারণে পেশেন্টগুলোর ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরগুলো অনেক বেশি থাকে। এবং এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যারিথমিয়া রিস্ক থাকে বেশি এবং সাডেন কার্ডিয়াক ডেথের রিস্ক থাকে বেশি। এরপর প্রিপেয়ারিং ফর রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। তাহলে এখান থেকে খুব বেশি কিছু জানার নেই, জাস্ট একটা জিনিস জানা লাগবে যে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন করে রাখতে হবে। তাহলে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি এটা হচ্ছে সিকেডি আসলে মেইন ট্রিটমেন্ট, আর বাকি যে ট্রিটমেন্টগুলো পড়া হলে এগুলো হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট বা কমপ্লিকেশনসের ট্রিটমেন্ট। তাহলে আজকে ডিসকাশন আমাদের এই পর্যন্তই। বিশেষ করে সিকেডি পেশেন্ট অনেক বেশি পাওয়া যায় এবং এই ট্রিটমেন্টটা প্র্যাকটিক্যালি অনেক বেশি লাগে। পরীক্ষায় তো আসেও, এটা প্র্যাকটিক্যালি অনেক বেশি লাগবে। এটাও পেশেন্টও খুবই কমন, এটাও পরীক্ষায় ভালোই আসে। তাহলে দুইটা টপিক সেটা ভালো করে দেখে রাখবেন। কাল কোনো কোশ্চেন আছে আজকে টপিক্স থেকে? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের ক্লাস এই পর্যন্ত আজকে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। এয়ারডিনামিক বোন ডিজিজটা হচ্ছে তো মেইনলি হইতেছে ভিটামিন ডি ওভার রিপ্লেসমেন্টের কারণে, তো আয়াট্রোজেনিক। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ভিটামিন ডি উইথড্রল করতে হবে, এটা হচ্ছে মেইন ট্রিটমেন্ট।